ভিডিওটা শুভ শারদিয়া বলে শুরু করার ইচ্ছা ছিল, কিন্তু বর্তমানে কলেজ স্ট্রিটের যে পরিস্থিতি, অর্থাৎ আমি আজকে যে ভিডিও করছি, গতকাল কলেজ স্ট্রিটে যেটা হয়ে গিয়েছে বৃষ্টির কারণে জল জমে প্রত্যেকটা প্রকাশক অনেক প্রকাশকের যে বিপুল পরিমাণে ক্ষতি হয়েছে, তার জন্য আমরা বই পড়বো বলে আন্তরিকভাবে দুঃখিত। এবং যখন কলেজ স্ট্রিট আবার নর্মাল হবে, প্রত্যেকটা পাঠকের কাছে আমি এইটুখানি কি আবদার করতে পারি বা অনুরোধ করতে পারি যে অবশ্যই আপনারা সবাই কলেজ স্ট্রিটে যান এবং সেখানে গিয়ে যতটা পারবেন তাদের যেভাবেই সাহায্য করার হোক সেভাবে সাহায্য করবেন। অবশ্যই বই কিনে সাহায্য করার কথাই বলছি। এবং কলেজ স্ট্রিট যদি আগের অবস্থায় না ফিরে আসে তো সেটা আমাদেরই খারাপ লাগবে, এবং কলেজ স্ট্রিট না থাকলে আমরা নাথিং, আমরা কিচ্ছু না। আমরা যারা বই প্রেমী, যারা বই পড়ি, যারা এত বই ভালো লাগে, সারাদিন বই নিয়ে কথা বলি, বই নিয়ে আলোচনা করি, বইয়ের মধ্যেই ডুবে থাকি, আমরা যারা পাঠক, এই পুরো পাঠক সমাজ যারা আছি, তাদের কিন্তু একটুও ভালো লাগবে না। লাস্ট যখন আমফানের সময় এরকম অসুবিধা হয়েছিল তখন খুব খারাপ লেগেছিল। এবং এই আমি যে সারা দিন ধরে আজকে আমার স্ক্রোলে, ফেসবুকে, ইনস্টাগ্রামে যে পরিস্থিতি দেখলাম কলকাতার, বিশেষ করে কলেজ স্ট্রিটের, বাকি জায়গাগুলো নিয়েও খারাপ লাগছে, কিন্তু হয় না নিজের ক্ষতিটা সবার আগে চোখে পড়ে, সেরকমই একটা ব্যাপার। সেই খারাপ লাগাটা প্রচন্ড বেশিভাবে কাজ করছে। যেভাবে আমি দেখছি বন্যার মধ্যে, জলের মধ্যে বইগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, প্রচন্ড খারাপ লাগছে। তো আবার যখন কলেজ স্ট্রিট ব্যাক টু নর্মাল হবে তখন সবাই প্রচুর পরিমাণে বই কিনুন সাধ্যের মধ্যে থেকে। এবং হ্যাঁ, খুব আশা করি এবং কামনা করি, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে কলেজ স্ট্রিট যেন আবার আগের মতো খুব তাড়াতাড়ি ফেরত চলে আসে, এবং যাদের হিউজ লস হয়েছে তাদেরকে শক্তি দিন ভগবান এই সময়টাকে পেরিয়ে আসার জন্য বা এই সময়টা ওভারকাম করার জন্য। আজকের ভিডিও শুরু করছি একটা খারাপ লাগা নিয়ে। কিছুদিন আগে যারা আমার একটি আনবক্সিং ভিডিও দেখেছিলেন, যেখানে আমি অনলাইন থেকে প্রচুর বই অর্ডার করেছিলাম, তার মধ্যে একটা বই ছিল ফ্র্যাঙ্কেস্টাইন 200, সম্পাদনা সন্তু বাগ ও সন্দীপন গঙ্গোপাধ্যায়ের এই বইটা। এবং এই বইটা আমি অনেক দিন আগেই পড়ে শেষ করে ফেলেছিলাম। তো আজকে ভাবলাম এই বইটা নিয়ে আলোচনা করা যায়, কেমন লাগলো, কি এক্সপেক্ট করেছিলাম, কি আছে বইটার মধ্যে, সেগুলোই আলোচনা করব এই ভিডিওতে। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। ফ্র্যাঙ্কেস্টাইন নিয়ে বলতে হলে সবার আগেই বলতে হয় মেরি শেডলির তৈরি করা ফ্র্যাঙ্কেস্টাইন ক্যারেক্টারকে, অর্থাৎ তিনি যে লিখেছিলেন এই একটা উপন্যাস, সেটাই হচ্ছে ফ্র্যাঙ্কেস্টাইন। ফ্র্যাঙ্কেস্টাইন সম্পর্কে কম বেশি সবাই জানি। তিনি এমন একজন কোট অ্যান্ড কোট জীবিত মানুষ, অর্থাৎ তার মৃত্যুর পরে তাকে তৈরি করেছিল ফ্র্যাঙ্কেস্টাইন নামে একজন বৈজ্ঞানিকের নাম ছিল ফ্র্যাঙ্কেস্টাইন, কিন্তু যাকে বাঁচিয়ে তোলা হয়েছিল, অর্থাৎ একজন দানব তৈরি হয়ে গেছিল, সেই হচ্ছে ফ্র্যাঙ্কেস্টাইন। এবং ফ্র্যাঙ্কেস্টাইনের কথা বললেই কিন্তু আমাদের এই ছবিটার কথা সবার আগেই মাথায় আসে, অর্থাৎ এরকম কিছু, যার এখান দিয়ে এরকম সেলাই করা, অর্থাৎ তার ব্রেনে কিছু চেঞ্জেস করা হয়েছে, তিনি মৃত, তার গায়ের উপর পোকা, এবং এই সবুজ বিশেষ একটা কালার আছে, কারণ সিনেমাতে, টেলিভিশন পর্দায় যখন এসেছিল তখন এই কালারটা একবার দেখানো হয়েছিল, এবং তারপর থেকেই এটাই সবুজ কালারটাই চলে আসছে। যেমন ব্যোমকেশ, চশমা পরা ব্যোমকেশই আমাদের চোখে ভাসে ভাবলে, কিন্তু আদতেও কিন্তু ব্যোমকেশ চশমা পরে না, সেরকমই একটা ব্যাপার এই ছবিটাই আসে এবং এরকম একটা মুখ আসে। এই বইটা কি? এই বইটায় ফ্র্যাঙ্কেস্টাইন সম্পর্কিত অনেক গল্প বা অনেক উপন্যাস, অনেক প্রবন্ধ এখানে সংকলন করা হয়েছে এবং বাংলায় অনুবাদ করা হয়েছে। অনেক গল্প আছে যেগুলো ফ্র্যাঙ্কেস্টাইনের উপর ভিত্তি করে বা ফ্র্যাঙ্কেস্টাইনের উপর সেই কনসেপ্ট, ফ্র্যাঙ্কেস্টাইনের কনসেপ্টকে নিয়ে লেখা হয়েছে, সেগুলোকে এই বইতে একত্র করা হয়েছে এবং এই বইটাকে বের করা হয়েছে। বইটা হাতে নেওয়ার আগে আমি বুঝতে পেরেছিলাম দারুণ একটা রিড হতে চলেছে, এবং বইটা যখন শেষ করেছি তখন আমি আমার কথায় অবিচল, অর্থাৎ আমার মনে হয়েছে যে দারুণ একটা রিড হয়েছে। এই বইটা আমি শেষ করতে পেরেছি এবং শেষ করেছি, একটা দারুণ অনুভূতি কাজ করছে আমার নিজের মনের মধ্যে, কারণ বইটা অন্যান্য যেসব এখনকার বই আছে তাদের থেকে অনেকটা আলাদা। তার কারণ এই বইটাকে খুব যত্ন করে সম্পাদনা করা হয়েছে। প্রথমত এখানে কিছু গল্প আছে যেগুলো বাংলায় ফ্র্যাঙ্কেস্টাইনের কনসেপ্টের উপর ভিত্তি করে লেখা, সেগুলোকে একত্রিত করা হয়েছে, বা এরকম গল্প রয়েছে যেগুলো অন্য ভাষায় লেখা, সেগুলোকে অনুবাদ করে এর মধ্যে রাখা হয়েছে। এর মধ্যে কিছু প্রবন্ধ আছে এবং কিছু রিসার্চ ওয়ার্ক আছে যেগুলো বর্তমান এবং সেই যুগের ফ্র্যাঙ্কেস্টাইনকে নিয়ে বা ফ্র্যাঙ্কেস্টাইনের লেখার উপর কিভাবে কাজ করেছিল সেগুলোকে একত্র করে এখানটায় আনা হয়েছে। যেমন মেরি শেডলির কাল্পনিক সাক্ষাৎকার, এটা যদি পড়েন আপনি বুঝতে পারবেন যে কতটা বুদ্ধিদীপ্ত উপায়ে একটা সাক্ষাৎকার তৈরি করা হয়েছে এখানটায়, যেটা আদতেও কিন্তু হয়নি, একটা কাল্পনিক সাক্ষাৎকার এখানে রাখা হয়েছে। বইটার প্রত্যেকটা অধ্যায় যে আমার প্রচন্ড ভালো লেগেছে সেটা আমি বলবো না, তার একটা কারণ আছে, নেগেটিভ কিছু পয়েন্ট আছে যেগুলো আমি ভিডিওর একদম শেষে জানাবো। কিন্তু এই বইটায় পড়তে গিয়ে চন্দ্রিয়া নামে যে গল্প আছে সেটা আমার অত্যন্ত ভালো লেগেছে। তার একটা কারণ হয়তো সেখানে যে আবহকাল বা যেভাবে গল্পটা ফুটিয়ে তোলা হয়েছে, যেভাবে গল্পটা লেখা হয়েছিল সেই কারণে। এবং এখানে ফ্র্যাঙ্কেস্টাইনের যে আলাদা একটা রূপ দেখানো হয়েছে, অর্থাৎ ফ্র্যাঙ্কেস্টাইন কনসেপ্টের যে একটা আলাদা ব্যাপার দেখানো হয়েছে, সেইটা আমাকে সব থেকে বেশি এখানে প্রভাবিত করেছিল বা এই গল্পটা ভালো লেগেছিল সেই একটাই কারণে, কারণ এখানে যে কনসেপ্টটা সেটা একটু ইউনিক ছিল। বাকি যে গল্প বা প্রবন্ধগুলো রয়েছে বা রিসার্চের ওয়ার্কগুলো রয়েছে সেগুলো যথেষ্ট সুন্দর বলে আমার মনে হয়, এবং এই বইটাকে সেগুলোই এমন একটা মাত্রায় নিয়ে গিয়ে পৌঁছেছে যেখান থেকে আমি বলতে পারি এই বইটা বাকি নর্মাল আর 5টা সম্পাদনার বইয়ের থেকে অনেকাংশে আলাদা, যেখানে কেবলমাত্র শুধু ফ্র্যাঙ্কেস্টাইন
ফ্র্যাঙ্কেনস্টাইনকে নিয়ে লেখা গল্পগুলো অনুবাদ করা হয়নি, ফ্র্যাঙ্কেনস্টাইনকে নিয়েও অনেক কিছু রিসার্চার ওয়ার্ক ইনক্লুড করা হয়েছে, যেগুলো এই বইটাকে অন্যান্য বইয়ের থেকে কিছুটা হলেও উপরে নিয়ে আসে। বইটা কারা পড়বেন? যারা ফ্র্যাঙ্কেনস্টাইন উপন্যাসটা পড়েছেন কিংবা পড়েন, অ্যাটলিস্ট সিনেমাটা দেখেছেন বা হয়তো জানেন, তারাই এই বইটা পড়তে পারেন। কোনো দরকার নেই যে উপন্যাসটা পড়তেই হবে তারপরে এই বইটা পড়তে হবে। এবং এই বইটা পড়লে আপনি বুঝতে পারবেন, হয়তো যারা পড়েননি তাদের ফ্র্যাঙ্কেনস্টাইন উপন্যাসটা পড়ার জন্য আগ্রহ আরো বাড়বে। তো এই বইটা শেষ করে হয়তো তারা উপন্যাসটাই পড়ে ফেলবেন। এবং এখানে যদি আমি লেখনির কথা বলি, প্রত্যেকটা লেখনী খুবই ভালো, গল্পগুলো যেগুলো স্থান পেয়েছে সেগুলো দারুণ গল্প, এবং অনুবাদগুলোও পড়তে গিয়ে কোথাও অসুবিধা হয়নি, অনুবাদগুলো খুব সুন্দরভাবে করা হয়েছে। কিন্তু এই বইটা পড়তে গিয়ে আমার একটাই নেগেটিভ পয়েন্ট বলে মনে হয়, এখানে একটি গল্প আছে যারা বৃষ্টিতে ভিজে ছিল এবং একটু বড় গল্প। আমার মনে হয়েছে সেটা ঠিক হয়তো এই বইতে স্থান দেওয়াটা ঠিক হয়নি, কারণ সেখানে যে ব্যাপারটা দেখানো হয়েছে সেটা ফ্র্যাঙ্কেনস্টাইনের সাথে সেইভাবে কানেক্টেড না। কারণ এই বইটা ফ্র্যাঙ্কেনস্টাইন 200 না, ফ্র্যাঙ্কেনস্টাইন 200, অর্থাৎ 200 বছর পরে ফ্র্যাঙ্কেনস্টাইনের জনরায় বা ওই স্টাইলে যে গল্পগুলোকে নিয়ে লেখা সেগুলোকে হয়তো স্থান দেওয়ার জন্যই বইটা করা হয়েছিল। এবং ওই গল্পটা পড়ে আমার মনে হয়েছে ওখানে ফ্র্যাঙ্কেনস্টাইন কম, ওটা বায়োটেকনোলজির গল্প বেশি, বা সায়েন্স ফিকশনের গল্প হতে পারে, বায়োটেকনোলজি রিলেটেড গল্প। এবং এই যে ফ্র্যাঙ্কেনস্টাইনের যে মূল থিম, সেই মূল থিমের উপর না বলেই আমার মনে হয়েছে। তো এটা ছিল আমার মত। আমি জানি না বাকি যারা পড়েছেন এই বইটা তাদের কি মনে হয়। ওই গল্পটাও যথেষ্ট ভালো, যথেষ্ট সুন্দর। পড়তে গিয়ে আপনিও ওই গল্পটা পড়বেন এবং পাতার পর পাতা পড়ে যাবেন। লাস্টে আপনি এটাই ভাববেন যে শেষে কি হয়, এরকম একটা ভাবও বজায় থাকবে। কিন্তু আমি হাইলি রিকমেন্ড করবো এই বইটাকে, যারা ফ্র্যাঙ্কেনস্টাইন পড়েছেন বা পড়েননি, সিনেমা দেখেছেন দেখেননি, সব নির্বিশেষে বইটা কিনে নিতে পারেন। দারুণ একটা বই, এবং বাংলার বললাম আগেও যে অন্যান্য বইয়ের থেকে অনেকাংশে আলাদা, এবং খুব সুন্দর একটা বই। মাত্র 300 টাকা মুদ্রিত মূল্য এই বইটার। কল্পবিশ্ব থেকে প্রকাশিত হয় এই বইটা, অবশ্যই কিনে পড়ুন, দারুণ একটা বই। আজকের মতো এইটুখানি, দেখা হবে পরের দিন পরে কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, বই পড়বেন।